ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা WBPSC ক্লার্কশিপ প্রিলিমস 2006-এর শিফট 1-এর যে কোশ্চেন পেপারটা হয়েছিল তার আমরা 50 কোশ্চেন সলভ করব। অলরেডি আমরা দুটো ক্লাসে 20 and 15 কোশ্চেন সলভ করেছি, তাহলে আর বাকি 15 কোশ্চেন ছিল, আজকে আমরা সেটা শেষ করব। ওকে, সবাইকে বলবো যারা অলরেডি আগের দুটো ভিডিও দেখোনি তারা দেখে নিও, আর যারা পিএসসির বিভিন্ন এক্সাম দিতে চাও বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি ইত্যাদি বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেনই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাগুলোতে পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। আর বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর একটা রিকোয়েস্ট, হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। আজকে আমরা কোশ্চেন নম্বর প্রথম 36 দেখো। বলিস কি না, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে 12 মিনিট এবং পরবর্তী 8 মিনিট ঘন্টায় 45 কিলোমিটার বেগে যায়। বলছে এই যাত্রায় গড় গতিবেগ কত? আমাদের গড় গতিবেগের অ্যাকচুয়ালি ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল টাইমটা আমরা পেয়ে যাব 12 মিনিট আর 8 মিনিট, কিন্তু টোটাল ডিস্টেন্সটা কত আমরা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আমাদের কত হবে? আচ্ছা, এটা হচ্ছে এভারেজ স্পিড দিস। তাহলে টোটাল ডিস্টেন্স দেখো, তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে 12 মিনিটে কতটা যাবে? তাহলে হচ্ছে গিয়ে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে হচ্ছে স্পিড হচ্ছে গিয়ে 30 ইন্টু হচ্ছে গিয়ে টাইম হচ্ছে গিয়ে 12কে তুমি ঘন্টায় এক্সপ্রেস করে নাও, মিনিট আছে যেহেতু, তাহলে 60 দিয়ে ভাগ করে নিলে, প্লাস পরবর্তী 8 মিনিটে সে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, তাহলে 45 ইন্টু হচ্ছে 8/60। ব্যাস, এইটা বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম কত না হচ্ছে গিয়ে 12 প্লাস হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, এটাকে আবার 60 দিয়ে ভাগ করে নাও, কারণ কি এগুলো মিনিট ঘন্টায় এক্সপ্রেস করতে হবে, কারণ কি আমাদের কিলোমিটার পার আওয়ারে অ্যান্সারগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, কাটাকাটি করে নাও। 12 5 60, তারপরে হচ্ছে গিয়ে 5 6 30, আর এইদিকে হচ্ছে গিয়ে 4 কাটো, 4 হচ্ছে গিয়ে 2 8, 4 15 60, 15 3 45, তাহলে এখানে হচ্ছে গিয়ে 6 6 12 বাই হচ্ছে গিয়ে এখানে দেখো এটা হচ্ছে গিয়ে 20 20 3 60। ঠিক আছে, তাহলে নিচে হয়ে গেলে তোমার 1 3। ঠিক আছে, সেই 3টা উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এভারেজ স্পিড আমরা কত পেলাম? 12 3 36, 36 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 37 বলেছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি 27, পরের 3টির সমষ্টি কত? জাস্ট কিছুই নেই, প্রথম 3টির সমষ্টি যেহেতু 27, তাহলে তাদের এভারেজ পেয়ে যাব। এভারেজ মানে হচ্ছে কি মিডিল নাম্বারটা, তাহলে মিডিল নাম্বার কত হবে না হচ্ছে কি 27 বাই হচ্ছে কি 3, মানে হচ্ছে কি 9। তাহলে মিডিলটা প্রথম 3টের মিডিলটা হচ্ছে কি 9। ঠিক আছে, তাহলে এটা মিডিল হয়ে গেল। এবার পরের 3টি যেহেতু ক্রমিক বলেছে, তাহলে এরপরে আরও 3টে আছে। ঠিক আছে, তাদের সমষ্টিগত, তাহলে এটা যদি 9 হয় তাহলে এটা হবে গিয়ে 10 11, এটা হচ্ছে গিয়ে 12। পরে যে এই যে 3টে নাম্বার তার মিডিল নাম্বারটা হচ্ছে কি কত? 12। তাহলে এভারেজ কত হবে না হচ্ছে গিয়ে 12 ইন্টু 3, মানে 12 ইন্টু 12 3 36, 36। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। কী বলেছে দেখো, জাস্ট আমরা বদমাস রুল অনুসারে এটা সিম্পলিফাই করব, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপর হচ্ছে গিয়ে অফ, তারপরে ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশান, তারপরে হচ্ছে অ্যাডিশন সাবস্ট্রাকশন। ওকে, তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিই। এখানে 9 3 12, তারপরে হচ্ছে গিয়ে ডিভিশন 3 ইন্টু 2 মাইনাস, এখানে হচ্ছে কি 3 2 6, 7 মাইনাস 6 করলে 1। ওকে, তারপর এটা ডিভিশনের কাজ করে নাও, 3 4 12, তাহলে 4 2 8 মাইনাস 1, মানে হচ্ছে কি 7 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 39 বলেছে 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা, 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা। উপরোক্ত দুটি বিষয়ে সুদের হারের অনুপাত কত? দেখো, সুদের হার মানে কি, মানে 100 টাকার 1 বছরের সুদ কত, মানে রেট অফ ইন্টারেস্ট X% আর হচ্ছে গিয়ে Y%, এদের রেশিও বের করতে হবে। মানে 100 টাকার 1 বছরের সুদ কত সেটা দুটো ক্ষেত্রে বের করে রেশিও বের করলে অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে 100 টাকার 3 বছরের সুদ এত, তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে 3 3 9, 3 2 6, 32 টাকা। ঠিক আছে, আর এখানে দেখো 300 টাকার 5 বছরের সুদ এত,
তাহলে 300 টাকার 1 বছরের সুদ 5 দিয়ে ভাগ করে নাও, 5 3 15, 5 3 15, এটা হচ্ছে 300 টাকার 1 বছরের সুদ কত হলো 33 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ একে তো 3 দিয়ে ভাগ করে দেবো, মানে 11 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের রিকোয়ার্ড রেশিও কী হবে 32:11, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 40 কী বলেছে দেখো, বলেছে কোনো একজন লোক তার মোট চালের 2/3 অংশ এত টাকা কিলোগ্রাম বিক্রয় করলো, আবার সে তার অবশিষ্টের 1/2 অংশ 100 কিলো। আচ্ছা, ভালো করে পড়ো কিন্তু, হ্যাঁ, বলছে একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো, আবার সে অবশিষ্ট চালের 1/2 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো, এবার তার 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল। তাহলে প্রথমে তার কাছে কত চাল ছিল? ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে আমরা ধরে নেব প্রথমে কত চাল ছিল, সেই ধরাটাও একটু ব্যাপার আছে। এই যে নিচে দেখো এখানে 3 আর এখানে কত আছে তোমার 2, তাহলে এই 3 আর 2 এর এলসিএম কত 6। তাহলে আমরা প্রথমে তার কাছে চাল ছিল আমরা ধরে নিলাম 6x। ওকে, এত কেজি চাল ছিল তার কাছে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বলেছে, এর 2/3, 6x এর 2/3 মানে 3, মানে 6x ইন্টু 2/3 প্লাস হচ্ছে গিয়ে 100, এতটা বিক্রি করেছে। তাহলে কতটা বিক্রি করেছে দেখো, 3 2 6 মানে হচ্ছে গিয়ে 4x প্লাস হচ্ছে গিয়ে 100, এইটা হচ্ছে প্রথমে বিক্রি করেছে। তাহলে তার কাছে আর কত আছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে 6x থেকে এটা বাদ দিয়ে দাও, 4x মাইনাস হচ্ছে গিয়ে 100, তাহলে তার কাছে আর পড়ে থাকলো কত না হচ্ছে গিয়ে তোমার 2x মাইনাস 100, এটা পড়ে থাকলো। পরে বলেছি সে যে অবশিষ্ট থাকলো তার 1/2 অংশ এবং 100 কেজি, তাহলে এর 1/2 অংশ হবে কত না হচ্ছে গিয়ে তোমার x মাইনাস 50 প্লাস আরও 100, এইটা বিক্রি করলো। তাহলে সেকেন্ডে সে কত বিক্রি করলো x প্লাস 50, এতটা বিক্রি করলো। এবার তার কাছে তাহলে কত থাকলো, এইটা ছিল, ঠিক আছে, এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে 2x মাইনাস 100, সেখান থেকে এই যে x প্লাস 50টা বাদ দিয়ে দাও, মানে মাইনাস x মাইনাস 50, যা পড়ে থাকলো সেটাই বলেছে 150, মানে 150। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো, করে আমরা 6x এর ভ্যালু বের করবো, সেটাই হবে তোমার অ্যান্সার। তার প্রথমে তার কাছে কত চাল ছিল, মানে যে 6x। ওকে, তাহলে এখানে তাহলে x ইকুয়াল টু কত পেলে দেখো, এখানে হচ্ছে তোমার 100 150, ওইদিকে গেলে 300 হয়ে গেল, তাহলে 300। ঠিক আছে, x এর ভ্যালু হচ্ছে কি 300, তাহলে 6x এর ভ্যালু কত হবে, তাহলে 6 ইন্টু 300 মানে হচ্ছে কি 6 3 1800 কিলোগ্রাম তার কাছে চাল ছিল প্রথমে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 41, বলছে 5 জন শ্রমিক 5 ঘন্টা খেটে 5টি মাদুর তৈরি করে, 10 জন শ্রমিক 10 ঘন্টায় কটি মাদুর তৈরি করবে? জাস্ট কিছুই নেই, M1 T1 বাই W1 ইকুয়াল টু M2 T2 বাই W2। ঠিক আছে, M1 হচ্ছে 5 জন 5 ঘন্টা খেটে 5টা মাদুর তৈরি করে, তাহলে হচ্ছে কি 10 জন 10 ঘন্টা খেটে কটা মাদুর, মানে এক্স, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। এক্স একটা কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 2 এ 10, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে 20 মাদুর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 42, বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা আমরা সাপোজ এক্স ধরে নিলাম, তাহলে বৃহত্তর সংখ্যা কত হবে না হচ্ছে গিয়ে তোমার 2 একে 2 একে 3, 3 এর 2, তাহলে বৃহত্তর সংখ্যাটা হয়ে গেল তোমার কত না হচ্ছে গিয়ে 3x বাই হচ্ছে গিয়ে 2, এদের গুণফল বলেছে 24, তাহলে এত ইন্টু এত ইকুয়াল টু 24, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ না এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 8 24, তাহলে 8 2 16, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স ইকুয়াল টু একটা 4 পেয়ে গেলে, যেহেতু এক্স ইকুয়াল টু 4 তাহলে অপশান এ অ্যান্সার, যেহেতু আর কোনো অপশানে 4 নেই তাহলে এইটাই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 43, বলেছে একটি বাক্সে টাকা আধুলি সিকির অনুপাত এত, তাহলে মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা হলে প্রত্যেক টাকার মুদ্রার সংখ্যা হবে কত? ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই, ধরো আমার কাছে 3টে 1 টাকা, ঠিক আছে, আর হচ্ছে 4টে 50 পয়সা, আর হচ্ছে 5টা হচ্ছে 25 পয়সা আছে, তাহলে টোটাল কত টাকা আছে আমরা বের করে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3টে 1 টাকা মানে 3/1 টাকা, প্লাস 4টে 50 পয়সা মানে 4/2 এত টাকা, প্লাস 5টা 25 পয়সা মানে 5/4 এত টাকা, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে 3 টাকা, এখানে 2 টাকা 5 টাকা, আর এখানে 1.25, তাহলে হচ্ছে গিয়ে 6.25 টাকা। ঠিক আছে, এত টাকা আছে।
হ্যাঁ, তাহলে যদি 6.25 টাকা তার কাছে থাকে তাহলে সেখানে হচ্ছে গিয়ে তোমার 6.25 যদি টাকা থাকে, তার মধ্যে ধরো সাপোজ তার 1 টাকার কয়েন কটা আছে, তার মধ্যে 1 টাকার কয়েন আছে 3টে, ঠিক আছে। তাহলে 100 টাকা যদি তার কাছে থাকে তাহলে তোমার 1 টাকার কয়েন কতগুলো থাকবে, ব্যাস। তাহলে এখানে 3 × 100 বাই হচ্ছে গিয়ে 6.25, এই পয়েন্ট তুলে দিলাম, উপরে আরও একটা 100 গুণ হয়ে গেল। 25 দিয়ে কাটো, 25 625, 25 4 100, আর এখানে আবার 25 দিয়ে করলে 25 4 100, তাহলে আলটিমেটলি 3 × 16 পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো প্রথমটার সঙ্গে 3 × 16 করলে আমরা 1 টাকার মুদ্রা পেয়ে দেবো, 16 × 3 = 48, তাহলে প্রথমে 48 হবে, তাহলে তোমার অপশান সি বাদ চলে যাবে, অপশান ডিও বাদ চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 4 ইউনিট আছে, তাহলে 4 × 16, 16 4 64, মানে পরেরটা 64 হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 44, বলেছে 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কতভাবে প্রকাশ করা যাবে। জাস্ট কী করবে, 175কে তুমি ফ্যাক্টর করো, ঠিক আছে। 5-এ কাটো, 5 3-এ 15, 5 5-এ 25, তারপরে হচ্ছে গিয়ে 5 7-এ 35, আর যাবে না। তাহলে এটাকে আমরা 175কে কী লিখতে পারি, 1 × 175 লিখতে পারি। তারপরে হচ্ছে গিয়ে 5 × হচ্ছে গিয়ে 5 7 মানে 35 লিখতে পারি, 5 × 35, ঠিক আছে। তারপরে 7 × তোমার 25 লিখতে পারি, ব্যাস। এই 3টে ভাবে এক্সপ্রেস করা যাবে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 45, বলেছে 200 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে, জল ও গ্লিসারিনের অনুপাত হচ্ছে 1:3, ওই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত 2:3 হবে। জাস্ট দেখো, গ্লিসারিন তো এক্ষেত্রে সমান আছে, তাহলে প্রথমে রেশিও আমার কত ছিল 1:3, পরের রেশিও কত হবে না হচ্ছে গিয়ে 2:3। হ্যাঁ, দেখো আমার কি বলছে, জল মেশালে, ঠিক আছে। গ্লিসারিন তো আগে যা ছিল পরে তাই থাকতে হবে। দেখো এখানেও 3 ইউনিট আছে, এখানে 3 ইউনিট, তাহলে 1 ইউনিট হচ্ছে গিয়ে জল যোগ করতে হবে, প্লাস 1 ইউনিট জল যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে আগে ছিল দেখো 3 1 4, টোটাল হচ্ছে গিয়ে 4 ইউনিট, সেই 4 ইউনিটের ভ্যালু ছিল 240 সিসি, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে 4 6 40, 60 সিসি, তাহলে 60 সিসি জল যোগ করতে হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 46, দেখো কী বলেছে, সমহারে বর্ধিত সংখ্যা শ্রেণীর মধ্যে প্রথমটি 51, সপ্তমটি 81, মধ্যবর্তী সংখ্যাগুলো হবে। জাস্ট এখানে সমহারে বর্ধিত সংখ্যা শ্রেণী মানে কি না হচ্ছে গিয়ে সমান্তর প্রগতি, সমান্তর প্রগতির প্রথম পদ দেওয়া আছে আর 7th পদ দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যবর্তী সংখ্যাগুলো কী হবে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এনতম পদের ফর্মুলা আমরা জানি যে TN = A + N-1 ইন্টু হচ্ছে গিয়ে D। তাহলে সমান্তর প্রগতির এনতম পদের ফর্মুলা এইটা, যেখানে এ হচ্ছে গিয়ে তোমার প্রথম পদ, এখানে এর ভ্যালু কত দেওয়া আছে না হচ্ছে গিয়ে 51, আর হচ্ছে গিয়ে 7th এলিমেন্ট মানে T7 = দেওয়া আছে তোমার 81, ঠিক আছে। এখানে আমার আননোন হচ্ছে গিয়ে ডির ভ্যালুটা বের করে নেব। তাহলে দেখো তোমার তাহলে 51 প্লাস n-1, এর ভ্যালু এখানে 7 - 1 মানে 6D = হচ্ছে গিয়ে তোমার 81। তাহলে এখান থেকে 6D = হচ্ছে গিয়ে তোমার 81 - 51 মানে 30, তারপর D = কত পেয়ে গেলে না 5, ঠিক আছে। যার প্রথম টার্ম হচ্ছে গিয়ে 51, তারপরে 5 যোগ হয়ে যাবে, 5 × 6 মানে 56, তারপরে 6 5 11 মানে হচ্ছে গিয়ে 61। তাহলে তার পরের পদগুলো এরকম হবে 56 61, দেখো কোন অপশানে আছে 56 61 প্রথম অপশানে আছে, অপশান এ হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 47, বলেছে পিতা তার প্রথম পুত্রের থেকে 30 বছরের বড় এবং প্রথম পুত্র দ্বিতীয় পুত্রের থেকে 10 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে 95 বছর। তাহলে পিতার বয়স কত, ঠিক আছে। আচ্ছা, পিতার বয়সটা ধরে নাও x বছর, পিতার বয়স x বছর, ঠিক আছে। পিতা তার প্রথম পুত্রের থেকে 30 বছরের বড়, তাহলে প্রথম পুত্রের বয়স কত হবে x - 30। আবার দ্বিতীয় পুত্রের থেকে 10 বছরের বড়, প্রথম পুত্র হচ্ছে দ্বিতীয় পুত্রের থেকে 10 বছরের বড়, ঠিক আছে। মানে কি প্রথম পুত্র এর থেকে 10 বছরের ছোট, ঠিক আছে। তাহলে প্রথম মানে দ্বিতীয় পুত্র কি হবে
না হচ্ছে প্রথম পুত্রের থেকে 10 বছরের ছোট, মানে এক্স মাইনাস 40 হয়ে যাবে। এই সবগুলোর যোগফল হচ্ছে কি 95, এইটা প্লাস এইটা ইকুয়াল টু বলেছে 95। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, পিতার বয়স একবারে পেয়ে যাব। ঠিক আছে, আমরা দেখো তোমরা শেষে দ্বিতীয় পুত্রের বয়স ধরেও করতে পারতে, কিন্তু আমরা অ্যাট এ গ্ল্যান্স এক্সের ভ্যালু পেয়ে গেলেই অ্যান্সার হয়ে যাবে, আর আমার ক্যালকুলেশন করার দরকার পড়বে না। সেই জন্য আমি পিতার বয়সটা প্রথমে এক্স, যার ভ্যালুটা চেয়েছে সেটাকে তোমরা প্রথমে এক্স ধরে নাও। ওকে, আচ্ছা, তাহলে কত হচ্ছে তোমার 3x ইকুয়াল টু, এখানে 4 3 7 মানে 70 আর হচ্ছে গিয়ে 95, যোগ করলে কত হয়, 9 7 16 165। তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 5 15 3 5 15, তাহলে পিতার বয়স 55 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 48। দেখো কি বলেছে, 7 11 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। আচ্ছা, দেখো যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি 7 দ্বারা 11 দ্বারা 13 দ্বারা ডিভিজিবল হতেই হবে, যেহেতু এগুলো কি তোমার 7 দ্বারা ডিভিজিবল, 7 দ্বারা যেহেতু ডিভিজিবল, শেষে দেখো প্রথমটাকে 7 দিয়ে ভাগ করো। ঠিক আছে, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে দেখো 7 একে 7, তারপরে হচ্ছে গিয়ে কত থাকছে 2 9 7 4 28, তারপরে হচ্ছে গিয়ে 1 9 7 2 14 5 0 50 7 7 49, আবার হচ্ছে গিয়ে 10 থাকছে 7 একে 7, না এটা কাটাকাটি হচ্ছে না, তাহলে এইটাও হতে পারে না। আচ্ছা, আমরা অপশান এ হলো না, তারপরে অপশান বিটা দেখি, টেস্ট করি। তাহলে এখানে 7 একে 7 7 4 28, তারপরে হচ্ছে গিয়ে তোমার 7 একে 7 7 5 35 7 7 49, হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, 7 একে 7 7 4 28, তারপরে 7 2 14 7 7 49, না এটা যাবে না, তাহলে অপশান সিও হচ্ছে না। শেষেরটা টেস্ট করে নিই একটু, 7 একে 7 7 4 28 7 2 14 আর হচ্ছে গিয়ে 19, মানে 5 9 7 8 56 30 0, এটাও যাবে না, তাহলে অপশান ডিও হতে পারে না। তাহলে একমাত্র অপশান বিটা 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, আদারওয়াইজ তোমরা এটা কিভাবে করতে পারে, কিভাবে করবে না হচ্ছে 7 11 13 এলসিএম বের করবে, মানে এখানে তিনটেই প্রাইম নাম্বার, মানে তিনটের গুণফল বের করবে, সেইটা দিয়ে হচ্ছে গিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9কে ভাগ করবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটা বাদ দিয়ে দেবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কি 49, কি বলেছে দেখো, বলেছে এ একটি ঘড়ি 10% ক্ষতিতে বির কাছে বিক্রি করলো, বি হচ্ছে আবার 100% লাভে সি এর কাছে বিক্রি করলো। সি এ যে দামে কিনেছে এ সেই দামে বিক্রি করতো, তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো। দেখো প্রথমে এর হচ্ছে গিয়ে তোমার দাম তুমি ধরে নাও, এর হচ্ছে গিয়ে 100 টাকা দাম ছিল। ঠিক আছে, সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বি এর হচ্ছে গিয়ে কস্ট প্রাইস কত হয়েছে 90। ঠিক আছে, এবার বি আবার 100% লাভে সির কাছে বিক্রি করলো, তাহলে সি এর ক্রয় মূল্য কত হলো না হচ্ছে গিয়ে তোমার 100% লাভে বিক্রি করলো, মানে অ্যাকচুয়ালি 90 ইন্টু 200 বাই হচ্ছে 100, মানে হচ্ছে গিয়ে তোমার 180 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি সি এর ক্রয় মূল্য হয়ে গেলে 180 টাকা। এবারে কি বলেছে দেখো, সি যে দামে কিনেছে 180 টাকায়, এ সেই দামে বিক্রি করতো, তাহলে তার কত টাকা লাভ হতো বা ক্ষতি হতো। দেখো এ হচ্ছে গিয়ে তার ছিল 100 টাকা ক্রয় মূল্য, সে যদি 180 টাকায় বিক্রি করতো, তার হচ্ছে 80% হচ্ছে গিয়ে কী হতো, লাভ হতো, 80% লাভ হতো। কিন্তু এখানে অপশানে তো কোথাও গন্ডগোল দেওয়া আছে, আমার সম্ভবত মনে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে 100% না হয়ে 10% হবে। ঠিক আছে, এটা বোধহয় 10% হবে। আচ্ছা 10% করে আমরা অ্যান্সারটা বের করি দেখি। 10% হলে তোমার 110/100 হতো, মানে হচ্ছে গিয়ে তোমার 110 হতো। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 100 থেকে 110 মানে হচ্ছে গিয়ে 10% লাভ হতো। ঠিক আছে, 10% লাভ অপশানে আছে, হ্যাঁ আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। সম্ভবত এখানে 100% প্রিন্টিং মিস্টেক বা কোশ্চেনে ভুল ছিল, এটা 10% হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে দেখো কি বলেছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে 34 বছর অধিক। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 18 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত, ধরে নাও পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে হচ্ছে কি পিতার বয়স কত হবে, x + 34 হবে। ঠিক আছে, এবার 12 বছর পূর্বে হ্যাঁ পুত্রের বয়স কত ছিল, এটা মাইনাস হচ্ছে গিয়ে 12, আর এর থেকেও -12 করে দাও, তাহলে এটা দাঁড়াচ্ছে x - 12, আর এর হচ্ছে গিয়ে তোমার এখানে 2 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার 22। ঠিক আছে, তাহলে x + 22,
এবার বলেছি কি 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 18 গুণ ছিল, তাহলে 18 ইন্টু দিস ইকুয়াল টু হচ্ছে কি দিস, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু পেয়ে যাবে, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 18x থেকে এক্স মানে হচ্ছে কি তোমার 17x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এইটা 18 ইন্টু 12 করলে কত হবে 12 বা 18 দিয়ে 36-এ 6, 18 দিয়ে 36-এ 6, 18 একে 18, 19 20 21, 216 মাইনাস হচ্ছে গিয়ে 22 করে দাও, সরি প্লাস 22 করো, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু হবে কি এই দুটোকে যোগ করো, 6 2 8 আর হচ্ছে গিয়ে 2 একে 3, 238 বাই হচ্ছে গিয়ে 17, ঠিক আছে। 17 দিয়ে ভাগ করো, 17 একে 17 মানে হচ্ছে গিয়ে 17 4 68, তাহলে 14 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 14 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।